नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरें। खबरों की तरफ बढ़ेंगे लेकिन उससे पहले त्योहारों के मौसम में अपनी खूबसूरती को चार चांद लगाने आज ही चले आइए डिवा ब्यूटी सैलून एंड नेल स्टूडियो। यहाँ आपको टॉप ब्रांड की ब्यूटी प्रोडक्ट्स तथा एक्सपर्ट ब्यूटिशियंस द्वारा केराटिन ट्रीटमेंट, परमानेंट स्ट्रेटनिंग, नेल एक्सटेंशन, हाइड्रा फेशियल, डायमंड रेडिएंट ग्लोब, बबल गम हैंड एंड फुट स्पा, ग्लास ग्लो फेशियल सहित और भी कई प्रकार की सर्विसेज दी जाएंगी, वो भी बिल्कुल रीजनेबल प्राइस में। इसके अलावा विशेष पूजा ऑफर के तहत हम ग्लो फेशियल, गोल्ड फेशियल, O3+ फेशियल, हेयर स्पा, हेयर कटिंग, क्लीनअप, परमानेंट स्ट्रेटनिंग, हेयर स्पा, क्लीनअप, हेयर कलर, जीके केराटिन ट्रीटमेंट की सेवा भी प्रदान कर रहे हैं। ये विशेष पूजा ऑफर 9 अक्टूबर तक वैलिड है, तो फिर देर क्यों, आज ही चले आइए डिवा ब्यूटी सैलून एंड नेल स्टूडियो, पद्मा टावर, सारदापल्ली, स्ट्रीट नंबर 6, आसनसोल। कॉन्टैक्ट नंबर 8250808569 तथा 9832723757। हाल ही में सियालदह के ईएसआई हॉस्पिटल में आग लग गई थी, जिस वजह से भयानक अफरा तफरी मच गई थी। उस अग्निकांड में एक कैंसर पेशेंट की मौत भी हो गई थी। इसके बाद प्रदेश के सभी हॉस्पिटलों में अग्निशमन की व्यवस्था को लेकर लोगों के मन में सवाल खड़े हो गए थे। आसनसोल टाइम्स की तरफ से हमने आसनसोल ज़िला अस्पताल में अग्निशमन व्यवस्था की पड़ताल की। हमने आसनसोल ज़िला अस्पताल के विभिन्न स्थानों पर देखा और ये पता करने की कोशिश की कि आग लगने की स्थिति में अस्पताल में अग्निशमन की व्यवस्था कितनी दुरुस्त है। आपको बता दें कि रोज़ाना अस्पताल में हज़ारों की तादाद में लोग ओपीडी में चिकित्सा करवाने आते हैं। वहीं सैकड़ों मरीज़ अस्पताल में भर्ती हैं और रोज़ाना और भी सैकड़ों मरीज़ भर्ती होने के लिए आते हैं। ऐसे में यहाँ पर अग्निशमन की व्यवस्था का दुरुस्त होना बेहद ज़रूरी है। हमने इस बारे में आसनसोल ज़िला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास से बात की। उन्होंने लोगों को आश्वस्त किया कि आसनसोल ज़िला अस्पताल में अग्निशमन की व्यवस्था बेहद चाक चौबंद है। आइए जानते हैं इस बारे में डॉक्टर निखिल चंद्र दास ने क्या कहा। सर, কিছুদিন আগে শিয়ালদা ইএসআই হসপিটালে দেখলাম যে অগ্নিকাণ্ড হয়েছে। তো আসানসোল জেলা হাসপাতালেও প্রতিদিন বহু সংখ্যক মানুষ চিকিৎসার জন্য আসেন, বহু মানুষ ভর্তি আছেন। এখানে এই অগ্নি নির্বাপক ব্যবস্থাটা কিরকম? আমাদের দেখুন এখানে দুটো হাসপাতাল লাগোয়া, মানে আমাদের এটা আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল যেটা, আর একটা আমাদের মাল্টি সুপারস্পেশালিটি হসপিটাল দুটো। এখন যদি আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতালের কথাটা বলি, এখানকার পুরো ফায়ার ফাইটিং যে ব্যাপার মেকানিজমটা আছে এটা আমাদের পিডব্লিউডি দেখে, পিডব্লিউ ইলেকট্রিক্যাল এবং পিডব্লিউডি সিভিল। এবং আমাদের এখানে ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থাগুলো, মানে এক্সটিংগুইশার, নানা ধরনের এক্সটিংগুইশার, প্লাস হচ্ছে গিয়ে আমাদের ওই হাইডেন যে মেকানিজমটা আছে জলের পাইপে, সেটা পুরো পিডব্লিউ দেখে এবং এগুলো ওনারা রেগুলার রুটিনলি চেক করে, ওদের যে এজেন্সি আছে। এবং আমরাও হচ্ছে গিয়ে ফায়ার মক ড্রিল প্রত্যেক মাসে একবার করে করি। আমাদের অধিকাংশই যারা স্টাফ আছে তাদেরকে প্রাথমিকভাবে ফায়ার ফাইটিংয়ের যে ট্রেনিংটা সেটা আমাদের দেওয়া আছে, আর যেসব নতুন স্টাফ আছে তাদের আমরা সেই ট্রেনিংটা করে দিই। তো এটাই গেল এই বিল্ডিংয়ে। এবং ওই বিল্ডিংটা হচ্ছে গিয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে দেখে, WBMSL দেখে। ওইখানেও এক্সটিংগুইশার ইত্যাদি যা আছে, ফায়ার ফাইটিংয়ের যে মেকানিজম আছে সবগুলোই ওখানে আছে, এবং ওখানেও লাইসেন্স আছে এবং আমাদের এখানকার লাইসেন্স আছে। ওদের ট্রেনিংটা ওদের যে এজেন্সি আছে তারা দেয়, WBMSL যারা এজেন্সি আছে তারা এইভাবে রেগুলারলি দেয়। আচ্ছা, অনেকবার দেখা গেছে যে বিভিন্ন ইনস্টিটিউশনে ফায়ার এক্সটিংগুইশার তো থাকে, কিন্তু সেগুলো অনেকগুলো আউটডেটেড হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়। এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতাল কতটা না, ওইগুলো আমাদের রেগুলার চেক আপ হয়। ওই যে এজেন্সি আছে বললাম না, ওরা ওগুলো ফিল আপ করে দিয়ে গেছে। আচ্ছা, মানে ওর কোনো ইয়ে হয় না? না, আর এখানকার যে কর্মচারী তারা মানে ট্রেন্ড আর কি, ট্রেন্ড আছে? ট্রেনিং দিই ওগুলো আমরা। তবু তো ইনিশিয়ালি সবসময় কর্মচারী নতুন ঢুকছে বেরোচ্ছে তো। হ্যাঁ। তো তাদেরও আমরা ওই যাদের থাকে না তাদের কন্টিনিউয়াসলি একটা আবার রিলিজ করে 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 আমরা ট্রেনিংটা দিয়ে দিই। জেলা হাসপাতালে বহু মানে প্রতিদিন বহু মানুষ আসেন। গড়ে যদি ওপিডি আমরা ধরি, গড়ে ওপিডিতে কত মানুষ আসেন? 1400-1500।
আর কতজন ভর্তি থাকেন? 300 মতন ডেলি ভর্তি হয়। এই সময় ডেলি ভর্তি হয়। তো এই যে হিউজ পরিমাণ মানুষ আসেন এবং কর্মচারী আছে, পেশেন্ট পার্টি আছে, তাদের সম্বন্ধে তাদের প্রতি আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট হিসেবে এই অগ্নিকাণ্ড নিয়ে আপনি কি বার্তা দিতে চান? এটা আমাদের এমনি নোটিশ করা আছে, সাইনেজও দেওয়া আছে যে এটা মানে তাম্বাকু ফ্রি জোন। এটা এখানে কেউ স্মোকিং করা এগুলো করা যাবে না, কোনো আগুন নিয়ে কিছু যাতায়াত করা যাবে না এখানে। এগুলো আমরা কন্টিনিউয়াস মানুষকে সতর্ক করি। প্লাস হচ্ছে কি যে ইলেকট্রিক প্লাগ পয়েন্টগুলো থাকে, সেগুলো আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট রেগুলার চেক আপ করে। এসি যেগুলো আছে, যেগুলো হাই ভোল্টেজ টানে, বেশি শক্তি নাই, ইলেকট্রিক শক্তি নাই চালানোর জন্য, হাই এন্ড মেশিন যেগুলো আছে, তাদেরগুলো রেগুলার আমরা চেক আপ করি। তারপরেও এত বড় একটা হাসপাতাল এত কনজেস্টেড এরিয়াতে থাকে, সেইখানে এত এত মানুষ যারা আছে তাদের একটা সচেতনতার প্রয়োজন তো আছেই। তাদেরকেও আমরা রেগুলার মাইকিং করি এবং বলি যে এখানে কোনো রকম সিগারেট বিড়ি ইত্যাদি খাওয়া যাবে না, কোনো আগুন এখানে নিয়ে আসা যাবে না, দাহ্য বস্তু এখানে কোথাও রাখা যাবে না। এগুলো আমাদের লাগাতার প্রচার করা হয়। आसनसोल नगर निगम के 103 नंबर वार्ड इलाके में कुल्टी क्षेत्र के हाथीनल गांव में इलाके के लोगों ने 103 नंबर वार्ड पार्षद तारकनाथ धीवर का घेराव कर विरोध प्रदर्शन किया। इनका कहना था कि पैसा जमा करके घर में वाटर कनेक्शन लिया गया था। पहले कुछ दिन तो पानी मिला, लेकिन उसके बाद से घर के नल में पानी की आपूर्ति नहीं हो रही है। बार बार इलाके के काउंसलर को कहा गया, लेकिन कोई फ़ायदा नहीं हुआ। इसलिए आज लोगों ने तारकनाथ धीवर को सामने पाकर अपना विरोध जताया। इस बारे में पार्षद ने कहा कि इलाके में पानी की समस्या है, जिसके समाधान का प्रयास किया जा रहा है। वहीं दूसरी तरफ इस बारे में जब हमने बोरो चेयरमैन चैतन्य माझी से बात की तो उन्होंने कहा कि हमें विधान उपाध्याय ने आदेश दिया है कि उस क्षेत्र में पीने के पानी के लिए टेंडर का आह्वान किया जाएगा। उसकी तैयारी शुरू हो गई है। टेंडर निकलते ही इलाके में पानी का संकट दूर हो जाएगा। हालांकि ये सब कब होगा, इसके बारे में वो कोई समय सीमा नहीं बता पाए। বলবেন। জলের নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি। আমাদের যতটুকু কাজ হওয়ার হয়েও আছে, আমাদের 7 নম্বর থেকে কাজ হয়ে আছে। ওখানে খালি জয়েনিং হয়ে গেলে আমাদের হাতে নলে সমস্যা যে জলেরটা, সেটা আমাদের মিটে যাবে। আমরা চেষ্টা করছি যত জলদি হোক আমরা ওই জয়েনিংটা করাবো। আর ওখানে যে 7 নম্বরে কিছু জায়গায় পাইপ লাইন ঢোকেনি, সেটাও টেন্ডার হয়ে গেছে। ওইটা টেন্ডার হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে, তাহলে আমাদের লাইনটা জয়েন হয়ে যাবে। আপনারা তো অনেকবার বৈঠক করেছেন, রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট একটাই, যে ওখানে 7 নম্বরে কিছু মানুষ আমাদের যে লাইনটা আছে সেই লাইনটা জয়েন করতে দিচ্ছে না। আমাদের কাছে খবর আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে যত জলদি হোক আমাদের ওই লাইনটা জয়েন করবো। বলছি দুর্গা পূজার আগে আপনারা যে হচ্ছে প্রতিটা কাউন্সিলর 30 লক্ষ টাকা আপনারা পেয়েছেন এলাকাতে, কি কি কাজ করেছেন? এখনো তক 30 লক্ষর মধ্যে দুটো আমাদের বিল্ডা রাস্তা দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা দিয়ে আমাদের লাইটের জন্য 24 পিস লাইট পেয়েছিলাম। সেই 24 পিস লাইট আমি কিছু জায়গায় লাগিয়েছি এবং আমিও কিছু লাইট নিজের পকেট থেকে কিনে আমি লাগিয়েছি। আর সেরকম এখনো কিছু নেই। আর দুটো হাইমাস্টের জন্য আমি আবেদন করেছি, আমাদের হাতিনলের একটা আমাদের টালিমোড়ে, যেখানে খুব অন্ধকারের জায়গা, সেই জায়গায় হাইমাস্টের ব্যবস্থা করেছি। এই যে 30 লক্ষ টাকার মধ্যে আপনারা কি মানুষের যে চাহিদা, যে জিনিস ওরা চায়, লাইট, ট্রেন, রাস্তা, সেটা কি তৈরি করতে পেরেছেন? কি অসুবিধা? সমাধান 30 লক্ষ টাকায় হবে না, চেষ্টা করছি যতটুকু করার মানুষের চেষ্টা করছি করব। এবং আমাদের আরও কিছু ফান্ড আছে, ওই ফান্ড থেকে আমি বড় কিছু রাস্তা দেওয়া আছে। আমাদের জোসাইটি গ্রামে একটা আরএসপি থেকে আমাদের ড্রেনের এই স্যাংশন হয়েও গেছে, এবারে কাজ শুরু হবে। দুর্গাপুজোর জন্য বন্ধ ছিল, ওই ড্রেনটা এখন 40 লক্ষ টাকার কাজের ব্যবস্থা হচ্ছে। ওই ড্রেনটা আমাদের এই কিছুদিনের মধ্যে শুরু হবে। বলছি এই যে জলের যে সমস্যাটা যেটা বলছেন, সেটা সুরাটা কত দিনের মধ্যে আপনারা? আমরা চেষ্টা করছি 1 থেকে 2 মাসের মধ্যে চেষ্টা কনফার্ম হয়ে যাব। আর আমাদের জলের সুরাহা আমরা ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম তারকনাথ ধীবর, 103 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আপনারা 30 লক্ষ টাকা পেয়েছেন, কোন কোন জায়গাতে এখন অবধি ওই টাকাটা খরচা আপনার? আমরা পুজোর আগে 30 লক্ষ টাকা যেটা পেয়েছি সেটা হচ্ছে ইয়ারলি ডেভেলপমেন্টের টাকা। প্রত্যেক বছর আগস্ট মাস টু আগস্ট মাস আমরা এই 30 লক্ষ টাকা পাবো বছরে, আমাদের ওয়ার্ডে নিজের ডেভেলপমেন্ট করার জন্য। আমি আমার 30 লক্ষ টাকার ফান্ড থেকে বর্তমানে আমাদের এই ওয়ার্ডে টোটাল 8খানা হাইমাস লাইট দিয়েছি, যার মূল্য হচ্ছে 11 লাখ প্লাস।
কালী পূজার পরে ওগুলো সব ইনস্টল হয়ে যাবে। কালী পূজা দুর্গা পূজা যেহেতু আছে, সেই জন্য কোনো কন্ট্রাক্টর সাহেবরা এই কাজগুলো এখন করতে চাইলো না, কারণ পুজোর সময় এটা ন্যাচারালি হয় না। পুজোর পরেই সব টেন্ডার হয়ে গেছে, পুজোর পরে ওগুলো সব ইনস্টল হবে। আর আমাদের শ্রীপুর গ্রামে যে মানে সায়ের পুকুরে যে ঘাট রয়েছে, সেই ঘাট 6,75,000 টাকা সামথিং আমরা ওখানে দিয়েছি। আমি আমার এই 30 লক্ষ টাকার ফান্ড থেকে ওটা একটা ঘাট বানানো হবে এবং সেখানে একটা ছোট্ট ঘরের মতো তৈরি করা হবে, যে ঘরটা মানুষের ওই ঘাট কর্ম করার সময় কাজে লাগে সেই জন্য। আর বাকি যে টাকাটা রয়েছে এখন রয়েছে, আগামী অনেক ডেভেলপমেন্টের আবেদন আমার কাছে আছে। আমি দেখছি, চেষ্টা করছি কতটা ডেভেলপমেন্ট আমি ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারি ওই টাকাটার মধ্যে। আপনি তো বড় চেয়ারম্যান রয়েছেন, হ্যাঁ, আপনার যেহেতু কিছু যেটা ওয়ার্ড রয়েছে, আজকে দেখা গেল 103 নম্বর ওয়ার্ড, যেহেতু 104, 105 নম্বর ওয়ার্ডের মানুষরা তারা বিক্ষোভ দেখাচ্ছে এলাকার পানীয় জল, তারপরে রাস্তার লাইট ঘাট নিয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। ওদের অভিযোগ হচ্ছে কাউন্সিলর যে 30 লক্ষ টাকা পেয়েছে সেটা নিয়ে রেখে আছে, ইয়া কিছু করছে, লেকিন ডেভেলপমেন্ট এখানে করেনি। আপনি কি বলবেন? দেখুন, যে মানুষরা এই কথাগুলো বলছে তাদের মনে হয়, আমার মনে হয় একটু বুদ্ধি এই জায়গাতে কম আছে। কারণ 30 লক্ষ টাকা যে টাকাটা দিয়েছে সেটা আমাদেরকে ক্যাশ নিয়ে এসে পরে কেউ দিয়ে দেয়নি। 30 লক্ষ টাকা আমার কর্পোরেশনে মেয়র সাহেবের কাছে রাখা আছে আমার নামে। সেই টাকাটা ডেভেলপমেন্টের টাকা, উন্নয়নের টাকা। আমি উন্নয়নের কাগজ দেব, সেই উন্নয়নের অ্যামাউন্ট হিসাবে উনি এই টাকাটা আমাকে অ্যালাউ করে দেবেন ওইটার এগেনস্টে, ওইটার জন্য, ওই ডেভেলপমেন্টটা করার জন্য। সেইরকম তারকনাথ ধীবর আমার ছোট ভাইয়ের মতো, ও কাউন্সিলর, ও বহু রকমের ডেভেলপমেন্টের আমাকে দিয়েছে। আমি সেটা অ্যাপ্রুভ করে পাঠিয়েওছি, সেগুলো আসবে এবং সেগুলো নির্মিত হবে। আর রইল দ্বিতীয় কথা, জলের যেটা করছে ওরা, জলের যে প্রবলেমটা, যেমন শাকচুড়িয়া মানে যে হসপিটাল কলোনি রয়েছে, এখানে জসাইডি গ্রামের লোকেরা যে কানেকশনটা করতে দিল না, সেই কানেকশনটার বিকল্প আমি নিজে দাঁড়িয়ে থেকে সেইখানে কানেকশন করে দিয়েছি এবং আজকে 4 মাস 5 মাস হয়ে গেল, তারা সুন্দরভাবে জল পাচ্ছে, প্রায় 150 পরিবার। হাতলোলের পরিবার পাচ্ছে না। আর এইবার হাতিনোলের যে জলের প্রবলেমটা আমি নিজে সেটা সলভ করেছি এবং সলভ করে মাননীয় মেয়র সাহেবের সঙ্গে কথা বলেছি। মেয়র সাহেব আমাদেরকে সেটা টেন্ডার করতে বলেছে। আমাদের চান্দা ওখানকার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, ও এসছিলেন। তিনি আসার পর আমরা সেই কথাগুলো শুনেছি, শুনে পরে মেয়র সাহেবের সঙ্গে আলোচনা করেছি। মেয়র সাহেব নির্দেশ দিয়েছেন ওদের যে কয়েকটা পাড়া রয়েছে সেই পাড়াগুলো পাইপ লাইনে টেন্ডার করতে, এবং টেন্ডার অলরেডি প্রসেসিং, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সময় তো লাগে, এই সময়টা তো আমাদের দিতে হবে। এই সময়টা আমরা যতটুকু দরকার ততটুকু পেয়ে গেলে আমরা এই ডেভেলপমেন্টটা ওখানে জলের সম্পূর্ণ করে দেবো, এটা আমি নিশ্চিত, মেয়র সাহেবের আমাদেরকে নিশ্চিত করেছেন। এই টাইমটা আমাদের দিতে হবে। যারা এগুলো করছে তারা বিক্ষিপ্ত কয়েকটা মানুষ, তারা একটু ভুল করছে, তাদের বোঝা উচিত। আমি তাদের বোঝার জন্য অনুরোধ করছি, এটুকু আমার অনুরোধ, তারা যেন এইটুকু বোঝেন এবং কর্পোরেশনের সঙ্গে সাথ দেন, মাননীয় বিধান উপাধ্যায়ের সঙ্গে সাথ দেন, আমাদের কাউন্সিলর ভাই তারকনাথ রয়েছে তার সঙ্গে সাথ দেন। আমি বড় চেয়ারম্যান হিসাবে এইটা আবেদন করছি প্রত্যেকটা মানুষের কাছে। কিছু ওয়ার্ডে দেখা যাচ্ছে লাইট এখনো অবধি লাগা হয়নি, যেহেতু প্রায় ওইখানে 2-3 বছর থেকে লাইট লাগানো হয়নি। এই বছরই দেখা গেল পুজো বিনা লাইটে পার হয়েছে, দিওয়ালি কি বিনা লাইটেই পার হবে, কি আশা করি? দেখুন, লাইটের কাজও আমাদের হয়েছে, আমি যেটা বলছি একদম জেনুইন, আপনি ফরক করে নিতে পারেন। আমাদের এই যে অভিশপ্ত চূড়ান্ত বৃষ্টি দুর্গাপূজার আগে প্রায় 10 থেকে 12 দিন, আচ্ছা বলুন তো, এই বৃষ্টিতে কি কোনো ইলেকট্রিশিয়ানকে কাজ করাতে পারি বলে? তারা কন্ট্রাকচুয়াল লেবার কর্পোরেশনের, তাদের লাইবিলিটিস যা আছে তা আমাদের মানে পর্যাপ্ত নয়, এটা বাস্তব কথা। তো কি দীপাবলি যেটা রয়েছে সেটা কি অন্ধকারেই পার হবে? অনেকটা কাজ করেছি, এই দীপাবলিতেও আমরা অনেকটা কাজ মেকআপ করার চেষ্টা করব। লাইটের ছট মায়ের পুজো আসছে, আমরা অনেকটা কাজ চেষ্টা করব কমপ্লিট করার। হয়তো কোনো ভুল ত্রুটি এবছর থাকতেও পারে, আমি অগ্রিম স্বীকার করে নিচ্ছি, কারণ আমাদের সময়েরও অভাব আছে। এই সময়ের অভাবটা কিন্তু আমাদের একটু পাবলিককে বোঝাতে চাইছি আমি, যেন বোঝে, এবং আমরা আপ্রাণ প্রয়াস করছি কমপ্লিট করার যতটা সম্ভব। আমরা চেষ্টা করে যাবো। মাননীয় মেয়র বিধান উপাধ্যায় মহাশয় আমাদেরকে এটা নির্দেশও দিয়েছেন এবং আমাদেরকে প্রেরণাও জুগিয়েছেন। জল আজ 1.5 বছর 2 বছর জল পড়ে নেই। 1 বছর জলটা কল দেওয়ার পর 1 বছর জল পড়েছে, তারপর থেকে 1.5-2 বছর জল পাইনি। কারো হয়তো অল্প সরু পড়ছে, কারো পড়ছে নাই, আমরা তো পেয়েই নেই 2 বছর জল। আর আরেকটি আমাদের অবজেকশন যে আমাদের রোডের মধ্যে খুব লাইট থাকে না খো, বা কোনো মন্দিরে লাইট থাকে না খো, আমাদের লাইটগুলো দেওয়া হোক, আমাদের কলের জলের আমাদের দেওয়া হোক। বলছি রাস্তাঘাট আমাদের জঙ্গল আছে, হয়তো টালিমোড় কিংবা কিশোরগড় লাইনে, ওইগুলো আমাদের রোডে লাইট দেওয়া হোক।
চারিপাশ বন, এবারে বাঘ আসুক, ভালুক আসুক, বা ছিলাপিলা বাচ্চা আসছে যেছে, প্রাইভেট যাচ্ছে, খুবই কষ্ট হয়। ওগুলো আমাদের লাইট দেওয়া হোক। বলছি এই যে পানীয় জল ইয়া লাইটের জন্য আপনারা কি কাউন্সিলরকে ইয়া কিংবা আর কাউকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি। কি বলেছেন ওনা? ওই বলছি দুবোই বলেছে, এই তো ভোটের আগে বড় বাবু এখানে বলে গেল, বলি যে ঠিক আছে ভোটের পরে জল দেবো। ওই তো জল কই নাই। বলছি আপনারা কি জানেন কাউন্সিলর এই যে ডেভেলপমেন্টের জন্য আপনার কাউন্সিলরকে 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে, এই 30 লক্ষ টাকার মধ্যে কিছু কাজ এলাকাতে হয়েছে না, ওগুলো আমরা রিসেন্ট দুর্গাপুজোর আগে? খবর জানি না, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, ওটা আমরা সঠিক খবর জানি না। আমি কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। কি নাম আপনার? মঙ্গলা মণ্ডল। গ্রামের জল নাই, পানি জলের জন্য বহুত কষ্ট। মেয়ে ছেলেরা, বুড়া বুড়ি মানুষ, আমরা খুব কষ্ট করে খাচ্ছি। জল কাউকে নিয়ে আসায় কোনো খাই, যার ফলে আমাদের জলের বহুত প্রবলেম। হ্যাঁ, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে পেনশন কারো হচ্ছে নাই। পেনশনের জন্য গণ্ডগোল। পেনশন আজ পর্যন্ত আমি 2016-তে বন্ধ হয়ে আছে, এখনো পর্যন্ত পেনশন চালু হয়নি। বলছি এলাকার কি কি ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের এলাকায়? আমাদের ডেভেলপমেন্ট খালি একমাত্র রোডটাই খালি, আর ঘর দুয়ার যা হচ্ছে তা। আমাদের গরিবের মানুষ, আমাদের ঘর দুয়ার নাই। জানি না, কিন্তু আমাদের বিমানের বেটা চন্দন আচার্যি কিছু তিরপল দিন ছিল নাকি শুনছি, কিন্তু তিরপলও আমরা পাইনি, আমরা ঘরে জল পড়ে। আপনাদের কাউন্সিলর, আপনাদেরই বলবো না, প্রত্যেকটা কাউন্সিলর 30 লক্ষ টাকা পেয়েছে এলাকার ডেভেলপমেন্টের জন্য। কি কি ডেভেলপমেন্ট হয়েছে আপনাদের এলাকায়? আমরা কিছু পাইনি, ডেভেলপমেন্টের মধ্যে কিছু পাইনি, কিচ্ছু পাইনি। কি নাম আপনার? আমার নাম পরীক্ষিত মুখার্জি। কাউন্সিলর 30 লক্ষ টাকা পেয়েছে ডেভেলপমেন্ট, সেটা তো আমরা জানি না যে 30 লক্ষ টাকা কি এসেছে, আবার সে জানি না। এবার কখন এসছে সেটাও জানি না। সে জানলে তবে তো বলে একটু কাজ করছে কিনা। আমাদের গ্রামে তো এখন তো আপাতত কাজ হয়নি, যদি কাজ হতো তাহলে জানতে পারতাম। এটা কোন গ্রাম রয়েছে আর এটা হাতিনল গ্রাম। হাতিনল। কত নম্বর ওয়ার্ডে? এটা 103 নম্বর। পুজোর আগে লাইট ফাইট লাগানো হ্যাঁ, হয়েছে? পুজোর আগে লাইট লাগানো হয়েছে, ওটা হয়েছে। জলের কি অসুবিধা রয়েছে? জলের প্রচণ্ড অসুবিধা। জল তো আজ 2022 থেকে আমার কিছু কিছু জল পড়ছে, কিছু কিছু জল পড়ছে না। মিনিমাম প্রথম থেকে যে স্টার্ট হয়েছে মিনিমাম 1-2 মাস ঠিক পড়েছে, তারপর থেকে জল পড়েনি। অনেকে পড়েনি, অনেক পড়েছে যেখানে নিচে সামনে আছে রাখার পড়ছে, বাকি তো গোটা গ্রাম, মানে গোটা গ্রামের মধ্যে 10টা পড়ছে, তো বাকি সব বন্ধ আছে। কিন্তু অনেকবার কমপ্লেন করা হয়েছে, কমপ্লেন করে বলা হয়েছে, কাউন্সিলরকে বলা হয়েছে। আমাদের এমএলএ তো দেখা যায় না, যেহেতু ওখানে আমাদের কাউন্সিলের সামনে কাউন্সিলকে বলা হয়, তো কাউন্সিলের মধ্যে এখনো বলতে পারছি না। খালি বলেছে একটা কিছু বলেছে যে ওখানে কোথায় টাঙ্কি হবে, সে টাঙ্কি দিয়ে কানেকশন হবে, তবে হবে। কবে টাঙ্কি কানেকশন হবে? টাঙ্কি কানেকশন হবে তো আমাদের দুটো আছে, দুটো টাঙ্কি আছে। এক অপোজিট সাইড আছে, যেটা সে ভাঙাপুর সাইডে একটা যে আছে নারায়ণচু, যেটা নারায়ণচু ডাঙ্গালপাড়া আমাদের গ্রামেরই, সো ওই সাইড কানেকশন আলাদা আছে, ওখানে জল পড়ছে। কিন্তু আমাদের হাতিনল গ্রাম বা রক্তা এই সাইডে আলাদা কানেকশন করা হয়েছে। তো যদি কানেকশনটা যদি ওই যেটা ডাঙ্গালপাড়া আছে, নারায়ণচু গাছ, সে সাইড যদি কানেকশন করা হয়, তাহলে আমাদের হাতিনল গ্রামটা অনেক জলটা সুবিধা হবে, কিন্তু সেটা কানেকশন করছে না। আপনারা তো প্রশাসনের সঙ্গে বারবার বৈঠক করে, হ্যাঁ, রেজাল্টটা কি হয়েছে? রিজাল্টটা কি একটা হচ্ছে, হ্যাঁ দেখবো করবো, বাস ওইটাই রেজাল্ট, আর কিছু না। খালি আসছে, খালি সান্ত্বনা দিচ্ছে, বাস পালিয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম ধর্মদাস দেব। आसनसोल नगर निगम के पूर्व मेयर और भाजपा नेता जितेंद्र तिवारी आज जमुड़िया के केंदा इलाके में पहुंचे और वहां पर हाल ही में हुए भूधसान प्रभावित क्षेत्र का दौरा किया और वहां के लोगों से बातचीत कर उनकी परेशानियों को जानने की कोशिश की। उन्होंने प्रशासन से पुनर्वास की मांग की। जितेंद्र तिवारी ने पत्रकारों से बात करते हुए टीएमसी के नेताओं पर जमकर प्रहार किया। उन्होंने कहा कि यहाँ के लोग दहशत में जीने को मजबूर हैं, क्योंकि यहाँ पर अवैज्ञानिक तरीके से कोयला निकाला जाता है और अगर देखा जाए तो ज़्यादातर पैच के मालिक टीएमसी के नेता हैं, इसलिए इन मालिकों पर कोई कार्रवाई नहीं होती। उन्होंने कहा कि ये बड़े अफसोस की बात है कि जब भी किसी क्षेत्र में इस तरह की घटना घटती है तो ग्राम पंचायत, पंचायत समिति, ज़िला परिषद सब खामोश हो जाते हैं। इलाके के विधायक भी कुछ नहीं कहते और न ही सांसद को सांस्कृतिक कार्यक्रमों में हिस्सा लेने से फुर्सत मिलती है कि वो इस तरफ ध्यान दें। जितेंद्र तिवारी ने भी यहाँ के लोगों के लिए पुनर्वास की मांग की। उन्होंने कहा कि अगर ये इलाका रहने योग्य है तो विभिन्न कोलियरियों के जनरल मैनेजर अपने परिवार के साथ या पैच के मालिक अपने परिवार के साथ यहाँ पर क्यों नहीं रहते। আছে, কারো ছাগল আছে, কারো বাছুর আছে, সে 4 তলার উপর গরুটা নিয়ে চাপবে, ছাগলটা নিয়ে চাপবে? মানুষের সার্ভে করতে হবে কার জীবন কি রকম, কে কিভাবে থাকে, তার ঘরের পরিস্থিতি কি, সবটা দেখে বিচার বিবেচনা করে তাকে পুনর্বাসন দিতে হবে। সব জায়গায় সবাই থাকতে পারবে না।
এইখানে যারা বসবাস করে তাদেরকে যদি আমি বলি কুলটিতে গিয়ে থাকবো, থাকতে পারবে? তার ব্যবসা এখানে আছে, সে এখানে কেউ খোমচাওয়ালা আছে, রুজি রুটি এখানে আছে, এখানে 10-20টা লোককে চেনে, আশেপাশে কোথাও দিতে হবে। খুব বেশি দূরে দিলেও পারবে না, আশেপাশে কোথাও ইসিএলে জমি থাক, খাস জমি থাক, সেখানে জমি দিয়ে তাদের ঘর বাড়ি বানিয়ে তাদেরকে নিয়ে যাক, মাইনিং করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু গরিব মানুষের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে মাইনিং করবে আর হাজার হাজার কোটি টাকা রোজগার করবে, আর টিএমসি নেতাদেরকে পকেটে টাকা ভরে দেবে আর তারাও ওদের পক্ষে হয়ে যাবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। আমরা এই লড়াই আজকে আমরা গ্রামের লোকদেরকে বলে গেছি, আপনাদের তালিকা রেডি করুন। আমরা কালকের মধ্যে চেয়েছি, জানি না কালকের মধ্যে দিতে পারবে না কিনা, কিন্তু যেদিন আমরা তালিকা পাবো তার 24 ঘন্টার মধ্যে জিএমকে সিএমডিকে আমরা চিঠি দেবো, পুলিশ প্রশাসনকে আমরা চিঠি দেবো, এবং এরপর যদি কারো ক্ষতি হয়েছে, আজকের পর যদি কারো জীবনে ক্ষতি হয়েছে, তার জন্য দায়ী থাকবে এফআইআর। কেন? একটা গরিব মানুষ একটা ভুল করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে এফআইআর হয়। দুদিন প্যাচ বন্ধ হলো, তার বিরুদ্ধে এফআইআর হলো, আর এক মানুষের জীবন চলে গেল, তার বিরুদ্ধে, তাহলে প্যাচের মালিকের বিরুদ্ধে মার্ডার কেস হবে না কেন? ইসিএলের বিরুদ্ধে মার্ডার কেস হবে না কেন? তো পুলিশও ক্ষমতাশীল যারা আছে তাদের কথায় চলে। পুলিশকে আমরা বুঝিয়ে দেবো যে ক্ষমতাশীল নেতাদের কথায় চলবে না। এই যে আপনারা বেতন পাচ্ছেন, ওই টিএমসি নেতারা আপনাদেরকে বেতন দিচ্ছে না, আমরা যে ট্যাক্স দিই, আমাদের ট্যাক্সের পয়সা আপনাদের বেতন হচ্ছে। তো আপনারা আছেন আমাদের সুরক্ষা দেওয়ার জন্য, জনগণের সুরক্ষা দেওয়ার জন্য। টিএমসি নেতাদের দাবিদারি করার জন্য পুলিশ নেই, কিন্তু এটা পুলিশকে আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো। আর গরিব মানুষের উপর যখন তখন মামলা দিয়ে দিচ্ছেন, কেউ কারো ঘর ভেঙে গেল, কারো ঘর ধসে গেল, সেই লোকটা গিয়ে যে 2 ঘন্টা প্যাচ বন্ধ করলো, তো ওই লোকটার বিরুদ্ধে উল্টে মামলা। আর যার ঘরটা ধসে গেল, তার যে এত ক্ষতি হলো, তাহলে প্যাচের মালিকের বিরুদ্ধে মামলা হলো না কেন? আপনারা শুধু কলম চালাতে জানেন, কি ভাবছেন গরিব মানুষ কিছু জানে না? আমাদের লোকেরা ভালোবাসা দিতেও জানে, কলম চালাতেও জানে, লড়াই করতেও জানে। যে ভাষায় আপনারা বোঝেন সে ভাষায় আমরা জবাব দেব। আগামী দিনে সবটা নির্ভর করছে এই অঞ্চলে মানুষ কতটা লড়তে রাজি আছে। তারা যদি লড়তে রাজি থাকে, আমরা তো অপেক্ষা করলাম, যারা সরকার আছে তারা তো সমাধান করে দিতে পারতো, আমরা আসতাম না। তাহলে যেহেতু তারা আসেনি, যেহেতু তারা সমস্যার সমাধান করেনি, তাই আমরা বাধ্য হয়েছি আসতে। এবং একবার যখন আমরা হাত দিয়েছি, আমি জানি যে আজকে আমরা চলে যাওয়ার পর কাল থেকে টিএমসি নেতারা আবার ছুটাছুটি শুরু করবে। কী দরকার ছিল দাবার, কী দরকার ছিল ওদেরকে ডাকার, আমরা তো দেখছিলাম, দেখে দে, আমাদের কোনো দরকার নেই, আসবো না। টিএমসি যদি সমস্যার সমাধান করে দেয়, আমাদের দরকার নেই। কিন্তু আমি জানি এখন আজকে আমরা এসছি, কাল পরশু থেকে আসা শুরু করবে, একে ডাকবে, ওকে ডাকবে, এ তোর পাড়ায় গেছিল কেন রে, তোর পাড়ায় গেছিল রে, তোরা আমাদের সঙ্গে নাই, আমরা তো সব দেখছি, সব কাগজপত্র ঠিক করে দিচ্ছি। তো সেটাও যদি হয়ে যায়, এই আমরা এলাম তার ভয়েও যদি টিএমসি এদের করে দেয়, আমরা খুশি। আমরা আজ কোনো রাজনীতি করতে আসিনি, মানুষের জীবন বিপন্ন, তারা আমাদের পরিবারের সদস্য, তাই তাদের পাশে এসেছি। তাদের সমস্যার সমাধান আমাদের মূল দাবি, সে সমাধান যেভাবে হোক না কেন। টিএমসি যদি সমস্যার সমাধান করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই। পুলিশ যদি ইন্টারফেয়ার করে সমস্যার সমাধান করে দেয়, আমাদের আপত্তি নেই। ইসিএল যদি সমস্যার সমাধান করে দেয়, আমাদের আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। এই লোকগুলো সমস্যার সমাধান হতে হবে, কিন্তু কেউ যদি না করে সমস্যার সমাধান, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, আমরা আমাদের লড়াই লড়বো। আমরা একদম না যে আমাদের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এই বাসনা আমাদের নেই। আমরা বলছি তো, টিএমসিকে বলছি, যারা সরকার আছে, তোমরা করে দাও, 7 দিনের মধ্যে সমস্যার সমাধান করে দাও, আমরা আসবো না। পুলিশকে বলছি, আপনারা ইন্টারফেয়ার করে সমস্যার সমাধান করে দেন, আমাদের কোনো অভিযোগ থাকবে না। ইসিএলকেও বলছি, 7 দিনের মধ্যে আপনারা সমস্যার সমাধান করে দেন, আমরা আসবো না। কিন্তু আপনারা কেউ কিছু করবেন না, এদের ঘর বাড়ি সব শেষ হয়ে যাবে, আর আমরাও আসবো না, আমরা বসে থাকবো নিজের ঘরে, এটা হবে না। হয় আপনারা সমস্যার সমাধান করুন, আর তা না হলে আমরা বাধ্য করবো আপনাদেরকে সমস্যার সমাধান করতে। থ্যাংক ইউ। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आड़ाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में। यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट, पार्किंग, 24 आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है, वो भी बिल्कुल आपके बजट में। यहाँ आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल रेलवे ऑफिसर्स क्लब के निकट। मोबाइल नंबर 9832977802, 9832125354 और 9332582862। आने वाले त्योहारों के मौसम को
और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को चार चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े। हमजा फैशन और हमजा कलेक्शन में खरीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, जीटी रोड, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आज आसनसोल ज़िला अस्पताल में 2025 में हज पर जाने वाले व्यक्तियों की मेडिकल स्क्रीनिंग की गई। सरकारी डॉक्टरों द्वारा हज पर जाने वाले व्यक्तियों की मेडिकल जांच की गई। आपको बता दें कि अगले साल यानी 2025 में पश्चिम बर्धमान ज़िले से 150 के करीब व्यक्ति हज की यात्रा पर जाएंगे। आज उन सभी व्यक्तियों की मेडिकल जांच की गई। ईसीजी, ब्लड शुगर, ब्लड प्रेशर सहित विभिन्न प्रकार की जांच की गई। इस बारे में हज कोऑर्डिनेशन कमेटी के सदस्यों ने बताया कि आगामी 24 तारीख को हज पर जाने वाले व्यक्तियों को एडीएम कार्यालय पहुंचना होगा और उन्हें किन कागजातों को लेकर जाना होगा, इसकी भी जानकारी दी गई। आज जो यहाँ पे ये कार्यक्रम हो रहा है, ये क्या हो रहा है, किस लिए? अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पश्चिम बर्धमान के आजमीन हज जो 2025 में हज का इरादा किए हैं, अल्हम्दुलिल्लाह अल्लाह का मेहमान है वो, उनका मेडिकल स्क्रीनिंग फिटनेस सर्टिफिकेट का ये प्रोग्राम यहाँ पे किया जा रहा है, जिसमें ब्लड लिया जा रहा है, ईसीजी हो रहा है, एक्सरे हो रहा है और ये सारा डॉक्यूमेंट उनको जमा देना है। उसके बाद में 24 तारीख यानी थर्सडे को एडीएम ऑफिस में सिविल डिफेंस बिल्डिंग का फर्स्ट फ्लोर में उनको जमा देना है। कौन कौन सा पेपर उस दिन लेकर के जाना है? उस दिन आपको पासपोर्ट ओरिजिनल लेकर के जाना है, फोटो उसके पीछे लगा के लेके जाना है, पासपोर्ट का एक कॉपी जेरोक्स ले लीजिएगा, 2 कॉपी आपका फोटो होगा, उसके बाद में वो 3.5 × 3.5 ऑनलाइन फॉर्म, जो आप फॉर्म फिलअप करते वक्त ऑनलाइन एप्लीकेशन का जो फॉर्म है उसे आप साथ में ले लीजिएगा। मेडिकल स्क्रीनिंग जो आज यहाँ पे हो रहा है, इस फॉर्म को हमारे आसनसोल हज कोऑर्डिनेटर की टीम वहाँ लेके मौजूद रहेंगे और उसके बाद पेइंग स्लिप 1,30,300 जो हज कमेटी ऑफ इंडिया की जो कॉपी है उसे आप साथ में रख लीजिएगा। कैंसिल चेक या बैंक पासबुक, आधार कार्ड का जेरोक्स और पैन कार्ड का जेरोक्स सिग्नेचर के साथ, ये हम लोग कलेक्ट करेंगे जुमरात के दिन में 24 तारीख को एडीएम ऑफिस सिविल डिफेंस बिल्डिंग में फर्स्ट फ्लोर। अच्छा, आज जो यहाँ पे आज़मीन हज का ये हो रहा है, मेडिकल जांच हो रही है, तो कितने लोगों की है और ये लोग कहाँ से आए? ये हमारे पूरे पश्चिम बर्धमान का 149 आज़मीन हज का मेडिकल स्क्रीनिंग फिटनेस सर्टिफिकेट का प्रोग्राम यहाँ आज हो रहा है। कहाँ से? पूरे पश्चिम बर्धमान से? ये पूरे पश्चिम बर्धमान का, जिसमें दुर्गापुर है, रानीगंज है, बाराबनी है। अमूमन पश्चिम बर्धमान जिले से हर साल कितने लोग हज के लिए जाते हैं? देखिए 2024 का 147 था, अल्हम्दुलिल्लाह इस बार 149 है, यानी प्लस है, माइनस नहीं है। अच्छा, ये जो पूरा मेडिकल स्क्रीनिंग की जा रही है, किसकी तरफ से की जा रही है? ये हमारे गवर्नमेंट का सर्कुलर आया है कि ये जो पहले ये प्राइवेट से होता था, मेडिकल स्क्रीनिंग पहले ये प्राइवेट से होता था, लेकिन अभी ये गवर्नमेंट का सर्कुलर है कि गवर्नमेंट के डॉक्टर ही ये आपका मेडिकल करेंगे। तो हमारे डिस्ट्रिक्ट हॉस्पिटल आसनसोल में ये हो रहा है। चीफ मेडिकल ऑफिसर पश्चिम बर्धमान जो है डॉक्टर यूनुस साहब और CMOH डॉक्टर निखिल चंद्रदास, इसमें बहुत
कॉपरेट कर रहे हैं। हमारे टीम राशिद भाई भी हैं और हमारे आसनसोल के पूरे हज कोऑर्डिनेटर के टीम इसके साथ CMOH जो डॉक्टर यूनुस साहब हैं। मेरा नाम हुआ कौसर इमाम, आसनसोल हज कोऑर्डिनेटर। हमारे पूरे टीम है जो मैं खुद कौसर इमाम, सैयद अफरोज भैया, एडवोकेट नदीम भाई, हाजी मुख्तार भाई, सैयद कमरुल हुदा, हाजी मुनीर चचा, हाजी नज़ीर भाई, हाजी हारून साहब, डॉक्टर जिसान इलाही, हाजी मुख्तार साहब, ये हमारे पूरे टीम है जो बेलोस फी सबिलिल्लाह हम लोग इस काम को अंजाम देते हैं। इसके लिए हम लोग, कोई भी हाजी आज तक ये नहीं बोल सकता है कि हम लोग 1 रुपए भी जेरोक्स पेपर के लिए हम लोग लिए हैं। ये हम लोग अपना वक्त, अपना टाइम, अपना खर्च करके ये काम को हम लोग अल्लाह के रजा के लिए ये काम को हम लोग अंजाम देते हैं। आज जो है पिछले 2 सालों से आसनसोल गवर्नमेंट हॉस्पिटल में हम लोगों की टीम जो है, आसनसोल हज कोऑर्डिनेटर जितने भी हैं, हम लोगों की टीम लगातार कोशिश कर रही थी। पिछले 2 सालों से हम लोगों को इसमें कामयाबी मिली है, क्योंकि जितने भी हुज्जाज किराम जाते थे उनको प्राइवेटली जो है ब्लड, ECG, चेस्ट एक्सरे, जितने भी टेस्ट है वो करवाना पड़ता था, और वो पेड था, वो बाहर से करवा कर लाते थे और उन लोगों को बहुत दुश्वारी भी होती थी। हम लोगों की ये कोशिश चल रही थी कि किसी तरह से CMOH साहब, यूनुस साहब और यहाँ के सुपरिटेंडेंट, उन दोनों के साथ कोऑर्डिनेट कर करके हम लोग जो है इस काम को अंजाम दे पा रहे हैं। और उन लोगों का बहुत बड़ा कोऑपरेशन है कि हम लोगों को पिछले 2 सालों से फ्री ऑफ कॉस्ट तमाम हाजियों को यहाँ पर मेडिकल टेस्ट स्क्रीनिंग के लिए दिया जा रहा है। इवन चूंकि गवर्नमेंट का ये जो है अब सर्कुलर आ चुका है कि गवर्नमेंट डॉक्टर से ही आपको मेडिकल फिटनेस करवाना है, तो गवर्नमेंट डॉक्टर जो गवर्नमेंट हॉस्पिटल के हैं उनसे भी बहुत आसानी से यहाँ पर हो जा रहा है। और साथ ही साथ गवर्नमेंट हॉस्पिटल के एम्प्लॉय एक दो एम्प्लॉय तो ऐसे हैं कि वो हम लोगों के साथ फी सबिलिल्लाह, जैसे जनाब राशिद साहब हैं और राशिद साहब के बगल में राशिद साहब, ये हरिंदर यादव साहब, इन दोनों को हम लोग 2 साल से देख रहे हैं कि बहुत अच्छी तरह से बिल्कुल हम लोग के साथ कदम ब कदम मिला करके हाजियों की खिदमत में फी सबिलिल्लाह काम कर रहे हैं। आज तो 144 है, 147 भी है, और जिसमें दुर्गापुर, उखड़ा, बड़ाकर, कुल्टी, तमाम यानी पूरे पश्चिम बर्दवान के आज़मीन हज है। मैं मोहम्मद नदीम हुसैन, हज फील्ड ट्रेनर, पश्चिम बर्दवान। भारतीय जनता पार्टी की तरफ से आज बाराबनी थाना के सामने अवैध कोयला माफियाओं पर नकेल कसने की मांग करते हुए विरोध प्रदर्शन किया गया। भाजपा जिला अध्यक्ष बप्पा चटर्जी के नेतृत्व में ये प्रदर्शन किया गया। आपको बता दें कि कल ही बाराबनी विधानसभा क्षेत्र के भाटाश कोलियरी इलाके में एक हादसा हो गया था, जिसमें 2 युवकों की मौत हो गई थी। आज इन्हीं सब मुद्दों को लेकर भारतीय जनता पार्टी की तरफ से थाने के सामने विरोध प्रदर्शन किया गया। भाजपा का एक प्रतिनिधिमंडल बप्पा चटर्जी के नेतृत्व में थाना प्रभारी से मिला और उनके सामने भाजपा की तरफ से कुछ मांगें रखी गईं। इसके बाद पत्रकारों से बात करते हुए बप्पा चटर्जी ने कहा कि थाना प्रभारी से अवैध कोयला उत्खनन को रोकने और कोयला माफियाओं को गिरफ्तार करने की मांग की गई। उन्होंने कहा कि जिस तरह से इलाके के युवक अवैध कोयला उत्खनन कर रहे हैं, उसे रोकने की आवश्यकता है। उन्होंने कहा कि इस प्रयास में कई युवक अपनी जान भी गंवा रहे हैं। बप्पा चटर्जी ने कहा कि कोलियरी के जनरल मैनेजर से भी वो मिलेंगे और मांग करेंगे कि कोलियरी प्रबंधन खदानों से कोयला चोरी को रोकने का इंतज़ाम करें और खदानों के बाहर पुलिस प्रशासन पर दबाव डाला जाएगा कि वो कोयला चोरों और माफियाओं पर नकेल कसें। দেখুন শেষ পর্যন্ত আলোচনা এটাই হলো যে আমরা পুলিশকে বললাম যে প্রথমত এলাকা জুড়ে যে অবৈধ খাদান এবং অবৈধ যে কয়লা কারবার চলছে সেটা বন্ধ করার দায়িত্ব ওনারা নিয়ে আমরা জিএমের সাথেও কথা বলবো, ইসিএলের জিএমের সাথেও কথা বলেছি অলরেডি, একবার তাদের আধিকারিকদের সাথে কথা হয়েছে এবং তাদেরকেও আমরা বলেছি যে অলরেডি আপনারা ইন্টারনাল ব্যাপারটাকে সিকিওর করুন, এনসিওর করুন যাতে কয়লা চুরি বন্ধ হয়। আর আউটস্কার্টের ব্যাপারটা পুলিশের দেখার দায়িত্ব আছে, পুলিশের সাথে আপনারা একটা লিয়াজো মেনটেন করে সেই ব্যবস্থাটা আরও পুক্তা করুন যাতে কোনো রকম প্রাণহানি না হয়
আর এলাকা জুড়ে যে কয়লা তস্করি চলছে সেই অবৈধ কারবার যাতে বন্ধ হয়। তো ওনাদের সাথেও কথা হচ্ছে, আগামী দুদিনের মধ্যে আমরা ওনাদের সাথেও বসবো, কী বলছেন না বলছেন ওদের পক্ষ থেকেও আমরা জানতে চাইব। এবং এই যে দুটো ছেলে মারা গেছে তাদের ক্ষতিপূরণ বাবদ আমরা প্রশাসনের কাছে দাবি রাখলাম যে তাদের পরিবারটা যাতে ভেসে না যায় সেটা দেখার দায়িত্ব নৈতিকভাবে কিন্তু আপনাদের। পশ্চিমবাংলায় যদি কাজের সুযোগ থাকতো তাহলে কেউ কয়লা চুরি করতে যেত। আমরা চুরির সমর্থন করছি না, কিন্তু কয়লা চুরি করতে আজ বাধ্য হয়েছে। পশ্চিমবাংলায় কাজ নেই, আর সবকটাই আন্ডার এজ ছেলে, বিলো এজ। তো তারা প্রত্যেকেই টিনেজার, 14 বছর 15 বছরের ছেলে, এবং তারা আজকে মারা গেছে, তাদের পরিবারটা একেবারে ভেসে যাওয়ার মতো। তাই মানবিকতার খাতিরে তাদের একটা ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। ওনারা এনশিওর করলেন আমাদেরকে যে আমরা ডেফিনেটলি এটা নিয়ে মানবিকতার দিক থেকে আমরা দেখব এবং আমাদের যেটা করণীয় আমরা করব। এবং আমরা একই রকম দাবি ইসিএলের কাছেও রাখবো এবং আগামী দুদিনের মধ্যে ইসিএল কর্তৃপক্ষের সাথেও আমরা রাখবো। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর ও নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बहुत ज़रूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে दूषण मुक्त करते गाछ लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।